স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আজ থেকে বাংলাদেশ এখন প্রচারিত হচ্ছে রাত ৮টায়। আর আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়া আমাদের সাথে এরপরে যোগ দেবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং চট্টগ্রাম থেকে যোগ দেবেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান। সিরাজ ভাই, আলোচনা করব তার আগে আজকে সারাদিনে যে খবরটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেটা আমরা একটু এক নজরে দেখে আসতে চাইব। হয় মেয়র প্রার্থীদের দিয়ে। উত্তরে মেয়র পদে ২১ জনের মধ্যে মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, সারাহ বেগম কবরী, ববি হাজ্জাজ, তাবিথ আওয়াল, জোনায়েদ সাকি, মাহিবি চৌধুরী সহ মোট ১৮ জনের। আর বাতিল হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু এবং নাইম হাসানের। মিন্টুর সমর্থক আব্দুল রাজ্জাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একটা দেখার বিষয়, আমরা দেখে আমাদের আইনজীবীর সাথে কথা বলে তারপরে এটা জানাতে পারি। তাছাড়া এই ইস্যুটা নিয়ে কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে। অন্যদিকে দক্ষিণে মেয়র পদে ২৬ জনের ২৩ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন ছাড়াও বিএনপির ৫ জনের মধ্যে ৪ নেতা মির্জা আব্বাস, আসাদুজ্জামান রিপন, আব্দুল সালাম ও আবুল বাশারের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। বিডিআর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাসির উদ্দিন পিন্টুর সাজা সংক্রান্ত সঠিক কাগজপত্র হাতে না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। আমাকে দিয়েছেন স্টে কন্টিনিউ, খালি এক্সটেনশন করা হয়েছে, কিন্তু আমি আপনার কাছে চাচ্ছি বিডিআর বিদ্রোহ মামলায় যেই পানিশমেন্টটা দেওয়া হয়েছে ওই অর্ডারের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে কিনা। এই সাজা স্থির হয় এটা তো আইনে নাই, এটা এটা আইনে নাই। সাজা স্থির আপিল অ্যাডমিশন হয়, সাজার বিরুদ্ধে আপিলটা অ্যাডমিশন হয়। দ্যাট হ্যাজ বিন ডিসাইডেড বাই আওয়ার কোর্ট। এরপর শুরু হয় ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র যাচাই বাছাই। শিক্ষাগত যোগ্যতা, খেলাপি ঋণ ও হলফনামায় তথ্যের অসঙ্গতির কারণে অনেকেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজ ভাই, দেখছিলেন আসলে এখন সিটি কর্পোরেশন ইলেকশনই সবচেয়ে বড় আলোচনার বিষয়। আপনার কাছে খুব একদমই সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। অনেকদিন পর নির্বাচন হচ্ছে, প্রায় ৮ বছর পর। এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কতটুকু বজায় আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে ঠিক এই মুহূর্তের কথা দিয়ে তো নির্বাচনের পরিবেশটা বলা যাবে না। নির্বাচনের পরিবেশ একটা তো দেখা গেল যে আব্দুল আওয়াল মিন্টু সাহেবের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা উত্তরে যিনি বিএনপি সমর্থিত মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন, প্রার্থী ছিলেন, তো মামলা নির্বাচন থেকে এখনো কাউকে সমর্থন দেওয়া হয়নি, কিন্তু শত নাগরিক কমিটি যাদেরকে সমর্থন করছে বিএনপি সরাসরি দেয়নি। কিন্তু আমরা জানি, আমরা বুঝি সবাই, বিএনপির তিনি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, তো ওনার নমিনেশন পেপার বাতিল হয়েছে। কোন গ্রাউন্ডে বাতিল হয়েছে আমরা কোনো জানি না। কোনো ছেলে যেটা বললো আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেই তারা এই ব্যাপারে কথাবার্তা বললো। আমাদের আমার মনে হয় আগে থেকে কথা বলা ঠিক হবে না। তো মনোনয়নপত্র প্রক্রিয়াগত জটিলতার খুব ছোট একটা কারণে আসলে না, সেটা আমার মনে হয় নির্বাচনটাকে যদি অংশগ্রহণমূলক ইনক্লুসিভ একটা ইলেকশন করতে হয়, নির্বাচন তো হয় বাংলাদেশে জনগণের উৎসব, সে উৎসবে যদি পরিণত করতে হয় তাহলে অর্থবহ যেরকম হবে নির্বাচনটা, সে অর্থবহ নির্বাচন করার জন্য ছোটখাটো ত্রুটিগুলো এগুলো রাজনৈতিক বিবেচনার মধ্যে রাখা উচিত। যে ছোটখাটো ত্রুটিগুলো একটু ওভারলুক করা, এগুলো বাদ দিলে হয় কিনা, অথবা এমন কোন ত্রুটি যদি হয় যেটা আইনগতভাবে ফেস করে ঠিক করে নেওয়া যাবে, সেগুলো আমার মনে হয় ইগনোর করা যায়। আমরা জানি না যে ত্রুটির মাত্রা কিরকম। আন্দোলনের এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কতটা, আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম। নির্বাচনের যে পরিবেশটা আমার মনে হয় এখন তো সবাই নির্বাচন করতে চাচ্ছে, উৎসব সবাই করবে। এখন আজকের এই মুহূর্তে যে ঘটনাটা, এটা দিয়ে বলা যাবে না যে পরিবেশটা এখন যেমন আছে তারপরের মধ্যে সেরকম থাকবে। তার কারণ পরিবেশটা নির্ভর করবে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে, উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাইদ খোকন, তাদের বিরুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী যারা
তারা নির্বাচন করে, এরা যে সুযোগ সুবিধাগুলো পাবেন, তাদের মূল প্রতিপক্ষ যারা, তারা তারা যে একই সমানভাবে পাচ্ছেন কিনা? সমান সুযোগ সুবিধা পান, তাহলে বলতে হবে পরিবেশটা ঠিক আছে। যদি তেমন পরিবেশ না থাকে, সেই সুযোগ সুবিধা যদি তারা না পান, তাহলে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় নির্বাচনে, এটা বলছে বিএনপি। সিরাজ ভাই, আপনার সেটা কাছে আসছি। আমাদের সাথে চট্টগ্রাম থেকে বিএনপি ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান আছেন। নোমান ভাই, আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে বিএনপি তাদের আন্দোলন অনেকটা স্থগিত রেখে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, এতে আন্দোলনের যে কার্যকারিতা সেটা অনেকটা কমে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? আন্দোলনের কার্যকারিতা কোনো সময় কমে না। জোয়ার ভাটার দেশ, কখনো জোয়ারে কখনো ভাটায় আন্দোলন থাকে এবং আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে কে আমরা সমর্থন দিয়েছি এবং এই নির্বাচনটা আমরা সুষ্ঠু হোক এবং অর্থবহ হোক, সেটা আমরা চাই। কিন্তু এই চট্টগ্রামে আসলে এটা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায়, সেই ধরনের নির্বাচনী অবস্থা নেই। এখানে মাননীয় মন্ত্রী জনাব মোশাররফ হোসেন সাহেব সহ আরও কয়েকজন মন্ত্রী পেনিনসুলা হোটেলে আমন্ত্রণ জানিয়ে শত শত নেতাদেরকে নির্বাচনে জিততেই হবে এ কথা বলে তার বক্তব্য নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনকে বলেছি এবং পত্রপত্রিকা দেখিয়েছি, তাতে নির্বাচন কমিশনে যে চিঠি আমরা দিয়েছি তার একটা কপি আমরা তাদের থেকে সিগনেচার করিয়েও নিয়েছি। এরপরেও আজকে আমরা দেখলাম নিউ এজ পত্রিকায় যে বলা হচ্ছে যে এখানকার যে নির্বাচন কমিশনের অফিসার জনাব বাতেন সাহেব, তিনি বলছেন যে তিনি এই ব্যাপারে এখনো কিছু জানেন না। অথচ নোমান ভাই, এই জায়গায় আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যে ঘটনার কথা বলছিলেন, এই ধরনের ঘটনার পরও আপনারা নির্বাচনে থাকার সিদ্ধান্তে এখন পর্যন্ত আছেন, তার মানে কি আপনারা মনে করছেন যে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে, বা লেভেল প্লেইং ফিল্ড যেটা বলছেন সেটা ঠিক আছে? না, এখনো পর্যন্ত নির্বাচনে যে পরিবেশ থাকা প্রয়োজন, সামগ্রিক প্রেক্ষাপটে বর্তমান রাজনীতিতে যে বিরোধী দলের যে স্পেস, সে স্পেস সরকার দিয়ে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, পরিবেশ ক্রিয়েট করা, সেই পরিবেশ কিন্তু সরকার এখনো ক্রিয়েট করছে না। সরকারের যে মন্ত্রীরা এবং সরকারি নেতৃত্ব তাদের ক্ষমতা নিয়ে দিয়ে তারা কাজ করতে চাইছে বেআইনিভাবে। এতে দুঃখের বিষয় হচ্ছে চট্টগ্রামের এমনকি যে পুলিশ কমিশনার সাহেব, তিনি পর্যন্ত যে এখন নির্বাচনে নেমে গেছেন, বলছেন যে ওই যোগ্য প্রার্থীকে যাতে নির্বাচিত করা হয়। তো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয় এ কথা বলার একটা পেছনে কারণ আছে, সেটা না হলে কথা বোঝা যাবে না। বলবো যে এখানে তিনি এটাই বলতে চাচ্ছেন বর্তমান মেয়রের আমলে যে মানে এখানে কাজ কম হয়েছে বা নালা নর্দমা পরিষ্কার না, কাজে তিনি ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করেছেন। নোমান ভাই, আপনার কথা থেকে এটুকু মনে হচ্ছে যে এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে। আরেকটা যেটা প্রশ্ন, যে আপনারা তো নির্বাচনে অংশ নেবেন, সেক্ষেত্রে অবরোধ বা হরতালের মতো কর্মসূচি, এগুলো নিয়ে আপনারা কি ভাবছেন যে এগুলো চলবে নাকি এগুলো বন্ধ করার কোনো আপনাদের পরিকল্পনা আছে? আমরা নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। পরিবেশ আছে কি নাই আমার বক্তব্য থেকে তো আপনারা বুঝতে পারছেন যে একটা হোটেলে প্রায় 10 লক্ষ টাকার বেশি বিল দিতে হয়েছে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবকে। তিনি মন্ত্রী, তিনি এভাবে এটা মানে বিলও দিতে পারেন না, আবার তিনি বক্তব্য রাখতে পারেন না। ইলেকশন ম্যানুয়াল সেটাই বলে, সেটা করেছেন। কাজে এরপরেও আমরা চাই যে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে আমাদের পক্ষে এই নির্বাচনে যে কোনোভাবে থাকা যায় কিনা। নোমান ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আবারও আপনার কাছে ফিরবো। সিরাজ ভাই, বিএনপির আন্দোলনের বিষয়ে অনেক বলছিলেন যে আপনার কি মনে হয় যে বিএনপির কি ধরনের পরিকল্পনা করা উচিত অবরোধ বা হরতাল বিষয়টি? আমি যেটা মনে করি, আন্দোলন আর নির্বাচন, যারা রাজনীতি সম্পর্কে জানেন, এটা একটা আরেকটা পরিপূরক। আন্দোলনের সাথে নির্বাচনের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। নির্বাচন অনেক সময় আন্দোলনের অংশ হয়,
বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় আন্দোলনের মধ্য থেকে নির্বাচন করে, আবার নির্বাচনের থেকে আন্দোলনও চালায়। এটা বিএনপির মুন্সিয়ানের উপর নির্ভর করবে বিএনপি কিভাবে এটাকে হ্যান্ডলিং করছে। আর আপনি পরিবেশের কথা বারবার যেটা বলছেন, আব্দুল্লাহ লোমান সাহেবের বক্তব্য, তিনি হচ্ছে বিএনপি একজন সিনিয়র নেতা, একজন ক্যারিয়ার পলিটিশিয়ান, হি আন্ডারস্ট্যান্ড রাজনীতি। অনেকেরা জানলেও বিএনপিতে ওনারা কিছু লোক আছেন এখনো জানেন। তো উনি যে কথাগুলো স্পষ্ট হয়ে গেছে, চট্টগ্রামে অন্তত নির্বাচনের পরিবেশ নেই, যেটুকু আছে সেগুলো নষ্ট করে দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব। জি সিরাজ ভাই, আপনার কাছে কারণ ফিরছি। না, ছোট্ট আমি একটা কথা বিরতি আমি নিয়ে আমি আসি। আমি শেষ করে এই প্রসঙ্গে, প্রধান নির্বাচন কমিশন কিন্তু বলেছেন 7 তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে নির্বাচনের কোনো প্রচারণা চালানো যাবে না, এটা অপরাধ বলে গণ্য হবে। মোশাররফ হোসেন সাহেব এটা অপরাধ করে সিরাজ ভাই, আমি ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে, জি। 40 সেকেন্ডের বিরতি নিয়ে ফিরছি একটু পরে। স্বাগত আর একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। সিরাজ ভাই, আপনি জানেন যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বেশ অনেকগুলো দাবি নিয়ে আজ বিকেলে নির্বাচন কমিশনে গিয়েছিল বিএনপি 5 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে একটা ছিল যে কারাবন্দী নেতাদের মুক্তি, তারপর গ্রেফতার অভিযান বন্ধ করা, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা খুলে দেওয়া, এই ধরনের অনেকগুলো দাবি ছিল। আমি আপনার কাছে এই প্রসঙ্গে কথা বলবো, তার আগে আমি একটু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের প্রতিবেদক মাসুদ কার্জন আছে, আমরা একটু তার সাথে কথা বলে আসতে চাই। কার্জন, আপনি নিশ্চয়ই ওখানে দেখতে পাচ্ছেন বিএনপি কার্যালয়ে তালা লাগানো। আপনি কি একটু নির্দিষ্ট করে বলতে পারবেন যে কবে থেকে তালা লাগানো আছেন এবং চাবি কার কাছে আছে এবং তালা কে লাগিয়েছেন, এই বিষয়গুলো সম্পর্কে একটু আমাদের পরিষ্কার করে আপনি বলতে পারবেন কিনা? মহুয়া, তালাটি লাগানো হয়েছিল 3 জানুয়ারি, যে সেদিন মধ্যরাতে বিএনপির যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই কার্যালয়ের ভেতর থেকে। তাকে গ্রেপ্তার না, তাকে আটক করা হয়েছিল। তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেই দিন থেকে আসলে, সেই রাত থেকে আসলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ আছে। জানুয়ারি থেকে আজকে মার্চ এপ্রিলের প্রথম দিন, সেই হিসাবে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস পার হয়ে গেছে। 3 মাসের বেশি সময় ধরে এই অফিসটি তালাবদ্ধ আছে। তো এই তালা লাগানোর বিষয়টি আসলে কে লাগিয়েছে, আমি কিছুক্ষণ আগেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার যিনি প্রধান আসাদুজ্জামান মিয়া, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি আমাকে যেটি জানিয়েছেন, তার সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি বলছেন যে তালা লাগানোর বিষয়টি জানতে চাইছিলাম, যেহেতু আজকে নির্বাচন কমিশনে বিএনপি নেতারা গিয়ে অভিযোগ করে আসছেন এবং তালা খুলে দেওয়ার বিষয়টি তারা নির্বাচন কমিশনের দাবি আকারে তুলেছেন। তো সেটি জানতে চেয়েছিলাম যে আসলে তালাটিকে পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছে কিনা, কারণ এর আগেও বেশ কয়েকবার কিন্তু বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছে যে পুলিশ এই তাদের কেন্দ্রীয় কার্যালয়টি তালা লাগিয়ে রেখেছিল। তো আসাদুজ্জামান মিয়া পরিষ্কার করে বলেছেন যে তারা লাগাননি, বা এই তালা কে লাগিয়েছে তারও ব্যাপারে সে কোনো তথ্য নেই। এবং তারা বলছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এটি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া যদি তারা এখানে আসেন এবং এসে যদি দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা তাদের বাধা দেওয়ার কিছু নেই, এরকমটি তিনি মন্তব্য করেন। তবে যারা আসামি আছেন তাদের ব্যাপারে কিন্তু তাদের যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা আছে, সেটিও আইনানুগ ব্যবস্থা কিন্তু নিতে হবে। আমি যদি একটু দেখাই, আমি ঠিক জলাবদ্ধতার কারণে একটু দূরে সরে আছি পার্টির কেন্দ্রীয় কার্যালয়টি। এইটি হচ্ছে আসলে প্রধান ফটক, এটির ভেতর থেকে